মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছে, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। রামিসার বাবা কেন মেয়েদেরকে সামনে পেলেই চুমু দিচ্ছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখতে পেরেছেন ক্লাস 8 এর 9 এ পড়া মেয়েদেরকেও ধরে রামিসার বাবা গালের মধ্যে চুমু দিচ্ছে। আমরা আরো একটি ভিডিওর মধ্যে দেখেছি একজন মানুষ যখন রামিসার মার হাতে টাকা দিচ্ছিল তখন রামিসার বাবা হেসে উঠছিল টাকা দেখে। মানে দুদিন না কাটতে কি তার মেয়েকে তিনি ভুলে গিয়েছে? টাকা পেয়ে, জনপ্রিয়তা পেয়ে তার মেয়েকে একবারও মনে করছে না। ফাঁসির হাত থেকে বাঁচাতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চেয়ে একই বললেন রামিসার খুনি সোহেল। দর্শক, রাতের নিস্তব্ধতা যখন পুরো শহরকে গ্রাস করে, জেলের চার দেয়ালের ভেতরে তখন শুরু হয় এক অন্যরকম খেলা। ক্ষমতার অন্তরালে লুকিয়ে থাকা এমন কিছু রহস্য আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একদিকে 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার মর্মান্তিক পরিণতি দেখে পুরো বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসছে, মানুষ যখন অপরাধীদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির প্রহর গুনছে, ঠিক তখনই ঘটল শতাব্দীর সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিক শুনেছেন। জেলের অন্ধকার শেলে বসে কড়া নিরাপত্তার সব জাল ছিন্ন করে সর্বোচ্চ শাস্তির হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে সরাসরি শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানকে ফোন করেছে মূল অভিযুক্ত সোহেল রানা, একটি সাধারণ আবাসিক এলাকার অপরাধী যার নামের পাশে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে ঘৃণ্য একটি ট্যাগ। সে কিভাবে জেলের ভেতর মোবাইল ফোন পেল, কিভাবে সে রাজনৈতিক হাই কমান্ডের সাথে যোগাযোগের দুঃসাহস দেখালো, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেঁদে কেঁদে সেই ফোন আলাপে ঠিক কি বলেছে এই পাষণ্ড? সে কি রাজনৈতিক আশ্রয় পেয়েছে, নাকি তারেক রহমান এমন এক চরম জবাব দিয়েছেন যা শুনে তার পায়ের তলার মাটি সরে গেছে? সুপ্রিয় দর্শক, আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি রাতের অন্ধকারে ঘটা সেই রহস্যময় ফোন আলাপের আদ্যোপান্ত। আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে আসবে যা দেশের পুরো বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সময় তখন রাত 2:30। পুরো দেশ যখন ঘুমে আচ্ছন্ন, জেলের হাই সিকিউরিটি সেলের ভেতরে তখন ঘামছে অভিযুক্ত সোহেল রানা। রিমান্ডের সেই চরম থেরাপি এবং পুলিশের জেরার পর সে খুব ভালো করেই বুঝে গেছে যে সাধারণ কোনো আইনের ফাঁকফোকর দিয়ে এবার আর তার বাঁচার কোনো সুযোগ নেই। তার চোখের সামনে সারাক্ষণ ভাসছে শাস্তির সেই অন্ধকার ভবিষ্যৎ। তার স্ত্রী স্বপ্নাও যখন নিজের পিঠ বাঁচাতে তার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন সোহেল রানা বুঝতে পারে যে তার চারদিকের সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু অপরাধী যতই কোণঠাসা হোক না কেন, বাঁচার জন্য সে শেষ মুহূর্ত পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। ঠিক এই চরম আতঙ্কের মুহূর্তেই জেলের ভেতরের এক অসাধু চক্রের সহায়তায় এবং বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সোহেল রানার হাতে পৌঁছায় একটি স্মার্টফোন। তার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে, যে কোনো শর্তে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা করা। কারণ সে জানে এই দেশে একমাত্র রাজনৈতিক শক্তির ছায়াই পারে তাকে এই নিশ্চিত পরিণতির হাত থেকে ছিনিয়ে আনতে। অন্ধকার শেলের এক কোণে বসে ঘামে ভেজা কাপা কাপা হাতে একটি বিশেষ নম্বরে ডায়াল করে সোহেল রানা। নম্বরটি দেশের রাজনীতির অন্যতম শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিত্ব তারেক রহমানের। সে ভেবেছিল রাজনৈতিক নেতারা হয়তো তাদের কর্মী বা সমর্থকদের যে কোনো অপরাধ অন্ধের মতো ক্ষমা করে দেন। সে ভেবেছিল মিথ্যা গল্পের জাল বুনে সে হয়তো শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত করতে পারবে। ফোনের ওপাশে যখন রিং হচ্ছিল তখন সোহেলের বুকের ধুকপুকানি যেন ট্রেনের ইঞ্জিনের মতো শব্দ করছিল। অবশেষে কলটি রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে একটি গম্ভীর এবং শান্ত কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর শোনা মাত্রই জেলের ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে ওঠে এই পাষণ্ড। ফোন ধরেই সোহেল রানা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, স্যার, আমাকে বাঁচান, আমি ষড়যন্ত্রের শিকার।
আমি এই কাজ নিজের ইচ্ছায় করিনি। আমি ইয়াবার নেশায় পাগল হয়ে গিয়েছিলাম। আমার নিজের কোনো হুঁশ ছিল না। স্যার, আপনি একবার শুধু নির্দেশ দিন, আমাকে এই বন্দিদশা থেকে বের করে আনুন। আপনি যা বলবেন আপনার দলের হয়ে আমি সারা জীবন তাই করব। আমার স্ত্রীকে পুলিশ জোর করে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে। আমি মরতে চাই না স্যার, আমাকে একটাবার বাঁচার সুযোগ দিন। দর্শক, একবার ভাবুন এই মানুষটার মানসিকতা। যে মানুষটি একটি 7 বছরের অবশ শিশুর সাথে বর্বরচিত আচরণ করার সময় 1 সেকেন্ডের জন্যও হাত কাঁপেনি, যে মানুষটি নিজের হাতে একটি শিশুর জীবন চিরতরে স্তব্ধ করে দেওয়ার পর তার প্রমাণ নিশ্চিহ্ন করতে দ্বিধা করেনি, আজ সেই মানুষটি নিজের জীবন বাঁচাতে কিভাবে কুকুরের মতো লেজ নাড়ছে। সে তার সমস্ত অপরাধের দায় চাপাচ্ছে ইয়াবার ওপরে, যেন মাদকের নেশা তাকে ওই জঘন্য কাজ করতে বাধ্য করেছে। সে রাজনৈতিক আনুগত্যের লোভ দেখিয়ে নিজের জঘন্য পাপের শাস্তি থেকে পালাতে চাইছে, কিন্তু সোহেল রানা স্বপ্নেও ভাবতে পারেনি যে ফোনের ওপাশ থেকে ঠিক কী জবাব আসতে চলেছে। সোহেলের কান্নাকাটি এবং রাজনৈতিক আনুগত্যের প্রস্তাব শোনার পর ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা নেমে আসে। এরপর তারেক রহমান যে কড়া এবং ভয়ঙ্কর জবাবটি দেন তা শুনে জেলের ফ্লোরে বসা সোহেলের রক্ত মুহূর্তের মধ্যে হিম হয়ে যায়। অত্যন্ত গম্ভীর এবং রাগান্বিত স্বরে জবাব আসে, যে হাত দিয়ে তুমি একটি 7 বছরের অবুঝ শিশুর জীবন কেড়ে নিয়েছো, সেই একই হাত দিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সাহস তুমি কিভাবে পেলে? শুনে রাখো, নতুন বাংলাদেশে কোনো শিশু হত্যাকারী বা কোনো মাদকাসক্ত পিশাচের জন্য তিল পরিমাণ রাজনৈতিক জায়গা নেই। তুমি কোনো দলের নও, তুমি সমাজের সবচেয়ে বড় আবর্জনা। তোমার মতো জানোয়ারদের জন্য রাজনীতি কোনো ঢাল হতে পারে না। তোমার একটাই পরিচয়, তুমি একজন অপরাধী, আর তোমার বিচার সাধারণ আইনে নয়, তোমার বিচার হবে বাংলার সাধারণ মানুষের আদালতে। তুমি তোমার সর্বোচ্চ শাস্তির জন্য প্রস্তুত হও, কারণ তোমাকে বাঁচানোর ক্ষমতা আজ স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। এই একটি মাত্র কথায় কলটি কেটে যায়, আর সাথে সাথে সোহেল রানার বাঁচার শেষ আশাটুকুও চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। সে বুঝতে পারে রাজনৈতিক ক্ষমতার দম্ভ দেখিয়ে পাওয়ার যে সংস্কৃতি এই দেশে এত কাল চলে আসছিল, আজ তা চিরতরে বদলে গেছে। সুপ্রিয় দর্শক, জেলের ভেতরের এই চাঞ্চল্যকর ফোন আলাপের খবর যখন বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম স্বস্তি নেমে আসে। এতদিন ধরে দেশের আপামর জনতার মনে যে ভয়টি কাজ করছিল যে অপরাধী হয়তো রাজনৈতিক শেল্টারে পার পেয়ে যাবে, সেই ভয় আজ পুরোপুরি কেটে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে সাধারণ মানুষের একতাবদ্ধ প্রতিবাদ এবং তীব্র ক্ষোভের কাছে আজ রাজনৈতিক নেতারাও নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছেন। রামিসার জন্য শাহবাগ থেকে পল্লবী পর্যন্ত যে লাখো মানুষ রাস্তায় নেমেছিল, যারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গলা ফাটিয়েছিল, আজ এটি তাদেরই নৈতিক বিজয়। তবে আমাদের এখানেই থেমে গেলে চলবে না। সোহেল রানার মতো অপরাধীরা যেন ভবিষ্যতে আর কোনোদিন আইনের ফারফোকর বা রাজনৈতিক আশ্রয়ের স্বপ্নও দেখতে না পারে, তার জন্য এই বিচার প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। সাধারণ মানুষ আজও সেই দাবিতেই অনড়। মানুষ দেখতে চায় এই পাষণ্ডদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, যাতে সমাজের প্রতিটি কোণায় লুকিয়ে থাকা শয়তানরা একটি চরম বার্তা পায়। ইয়াবার মতো মরণ নেশা যে আমাদের সমাজকে কতটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। সুপ্রিয় দর্শক, জেলের ভেতর থেকে সোহেল রানার এই বাঁচার আকুতি এবং তারেক রহমানের দেওয়া এই চরম কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় রাজনীতি থেকে অপরাধীদের এই বয়কট করার সিদ্ধান্ত আমাদের সমাজকে আগামী দিনে আরও নিরাপদ করবে, নাকি যতক্ষণ না ঘাতকের চূড়ান্ত রায় কার্যকর হচ্ছে ততক্ষণ আমাদের রাজপথেই সতর্ক থাকতে হবে? রামিসার মর্মান্তিক পরিণতি আমাদের প্রতিটি অভিভাবকের জন্য এক চরম সতর্ক বার্তা। নিজের সন্তানকে সবসময় চোখে চোখে রাখুন। এই সমাজ ব্যবস্থা নিয়ে আপনার ভেতরে জমে থাকা চরম ক্ষোভ এবং অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং ক্রাইম জগতের এমন সব থ্রিলিং, এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার সুযোগ করে দিন এবং সত্যের পক্ষে থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
পশুর মতো করে গলা কেটে মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হলো মাত্র 7 বছরের একটা নিষ্পাপ শিশুকে। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল নামের এক যুবকের হাতে কিভাবে বলি হতে হলো ছোট্ট লামিসাকে। ঘাতক সোহেল যখন অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো এক হিংস্র পশুর মতো ধারালো অস্ত্র দিয়ে 7 বছরের অবুঝ শিশুটির শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিচ্ছিল, তখন কি একবারের জন্য তার হাত কাঁপেনি? একটা নিষ্পাপ শিশুর আর্তনাদ কি তার ভেতরের পৈশাচিকতাকে একটুও দমাতে পারেনি? দরজায় পাগলের মতো কড়া নাড়ছেন একজন মা, বুক ফেটে যাচ্ছে অজানা এক আশঙ্কায়, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। মা কি ঝুনাক্ষরেও জানতেন ওই বন্ধ দরজার ঠিক ওপাশেই তার 7 বছরের কলিজার টুকরাকে করা হচ্ছে টুকরো টুকরো? কেন নিজের বাড়ির পাশের ফ্ল্যাটেই এমন পৈশাচিক খুনের শিকার হতে হলো দ্বিতীয় শ্রেণীর ছোট্ট লামিসাকে? কেন খুনির স্ত্রী দীর্ঘক্ষণ দরজা আটকে রেখেছিল? কি এমন ঘটেছিল বাথরুমে যার আলামত মুছতে ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হলো? আর কিভাবে মাত্র 7 ঘন্টার ব্যবধানে পুলিশ সেই ঘাতককে নারায়ণগঞ্জের এক বিকাশের দোকান থেকে পাকড়াও করল? আজ আমরা উন্মোচন করব পল্লবীর সেই অভিশপ্ত সকালের প্রতিটি অন্ধকার অধ্যায়, যা জানলে আপনার নিজের প্রতিবেশীর উপর থেকেও হয়তো চিরতরে বিশ্বাস উঠে যাবে। আপনার শুরু 19 মে 2026 সালের মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ি। এই ভবনের 3 তলায় দীর্ঘ 17 বছর ধরে অত্যন্ত শান্তিতে বসবাস করে আসছিল হান্নান মোল্লার পরিবার। হান্নান মোল্লা ও পারভিন আক্তারের 2 মেয়ের মধ্যে ছোট মেয়ে লামিসা, যে স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। সকাল 10:30 বড় বোন লাইসার সাথে লামিসার স্কুলে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করেই লামিসাকে ঘরের ভেতর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে মা পারভিন আক্তার দেখেন তাদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের নতুন ভাড়াটিয়াদের দরজার সামনে পড়ে আছে লামিসার পায়ের একটি জুতো, যে ফ্ল্যাটে মাত্র 2 মাস আগে উঠেছিল রিকশা মেকানিক জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না। জুতোটি দেখে মায়ের সন্দেহ তীব্র হয়। তিনি ওই দরজায় ধাক্কা দিতে শুরু করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলছিল না। বাইরে যখন একজন মা তার সন্তানের জন্য কাঁদছেন, ভেতরে তখন চলছিল এক নারকীয় তাণ্ডব। পুলিশের তদন্ত ও ফরেনসিক ধারণা অনুযায়ী বিকৃত যৌন রুচির অধিকারী সোহেল রানা শিশুটিকে ফুসলিয়ে তাদের ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। যখন শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, তখন ঘটনা জানাজানি হওয়ার ভয়ে সোহেল তাকে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু এখানেই এই পৈশাচিকতার শেষ নয়। লাশটি গুম করার উদ্দেশ্যে সে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং হাতসহ শরীরের অন্যান্য অংশ টুকরো করার চেষ্টা করে। এদিকে বাইরে থেকে মায়ের চিৎকারে ততক্ষণে প্রতিবেশীরা জড়ো হতে শুরু করেছে। মূল ঘাতক স্বামী সোহেলকে পালানোর সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না ভেতর থেকে দীর্ঘক্ষণ দরজা আটকে রাখে। বাথরুমের জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল স্বপ্না দরজা খোলে। দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের নিচে লামিসার মূল দেহ এবং বাথরুমে তার ছিন্ন মস্তক দেখতে পান প্রতিবেশীরা। পুরো ঘর ভেসে যাচ্ছিল রক্তের বন্যায়। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় 999-এ। পল্লবী থানা পুলিশ, সিআইডি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন ঘটনাস্থলে। ফ্ল্যাট থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এই নারকীয় হত্যাকাণ্ডের মূল সহযোগী স্ত্রী স্বপ্নাকে। কিন্তু মূল ঘাতক সোহেল তখনও অধরা। শুরু হয় পুলিশের শ্বাসরুদ্ধকর এক প্রযুক্তিগত অনুসন্ধান। পুলিশ জানতে পারে সোহেলের নামে নাটোরেও একটি সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ ট্রেস করে যে সোহেল রানা পালানোর জন্য তার এক বন্ধুর মাধ্যমে বিকাশে টাকা আনিয়েছে এবং সে অবস্থান করছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। কালক্ষেপণ না করে ডিএমপি একটি বিশেষ টিম স্থানীয় পুলিশের সহায়তায় ফতুল্লার সেই বিকাশের দোকানে অভিযান চালায়। রামিসার নিথর দেহ উদ্ধারের মাত্র 7 ঘন্টার মাথায় দোকান থেকে টাকা তোলার ঠিক ওই মুহূর্তেই নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় প্রধান ঘাতক জাকির হোসেন ওরফে সোহেল রানাকে। এই ঘটনা পুরো দেশকে যেন স্তব্ধ করে দিয়েছে। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। অভিনেত্রী শাহনাজ খুশি আক্ষেপ করে বলেছেন যে ঘাতককে যেন ওই মা বাবার হাতেই তুলে দেওয়া হয়। আমরা ভিডিওর শুরুতে যে প্রশ্নগুলো তুলেছিলাম তার সবকটির উত্তর আজ আমাদের সামনে অত্যন্ত নগ্নভাবে দাঁড়িয়ে আছে। একটি বিকৃত লালসার শিকার হয়ে প্রাণ দিতে হলো 7 বছরের এক অবুঝ শিশুকে, আর সেই অপরাধ ঢাকতেই তাকে টুকরো করা হলো। কিন্তু ভাবুন তো, আমাদের সমাজ ব্যবস্থা আজ কোথায় এসে দাঁড়িয়েছে? নিজের বাড়ির পাশের ফ্ল্যাটেও আজ শিশুরা নিরাপদ নয়। যে শিশুটি এখনো জানলই না পৃথিবীর রূপ, তাকে কেন এমন জঘন্য পৈশাচিকতার শিকার হতে হলো? এই সোহেল রানা ও স্বপ্নার কি এমন কোনো শাস্তি এই পৃথিবীতে আছে যা একজন বাবার শূন্য কোলকে পূর্ণ করতে পারবে? দ্রুততম সময়ে এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে কিনা, নাকি এটিও দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফাইলে বন্দী হয়ে ধামাচাপা পড়ে যাবে?
আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী রামিসার বাবা কেন মেয়েদেরকে সামনে পেলেই চুমু দিচ্ছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখতে পেরেছেন ক্লাস 8 এর 9 এ পড়া মেয়েদেরকে ধরে রামিসার বাবা গালের মধ্যে চুমু দিচ্ছে। আমরা আরো একটি ভিডিওর মধ্যে দেখেছি একজন মানুষ যখন রামিসার মার হাতে টাকা দিচ্ছিল তখন রামিসার বাবা হেসে উঠছিল টাকা দেখে। মানে দুদিন না কাটতে কি তার মেয়েকে তিনি ভুলে গিয়েছে? টাকা পেয়ে, জনপ্রিয়তা পেয়ে তার মেয়েকে একবারও মনে করছে না। তার মন থেকে আবেগ মুছে গেল। একজন বাবা হয়ে কিভাবে পারলো মাত্র দুদিনের মাথায় সবকিছু ভুলে যেতে? আজ থেকে দুদিন আগে যে রামিসার জন্য মানুষ চোখ থেকে অশ্রু ঝরিয়েছে, তার বাবার আবেগ দেখে মানুষ নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেনি, আজ সেই মানুষগুলোই রামিসার বাবার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। কেন হঠাৎ করে বাঙালি রামিসার বাবার বিরুদ্ধে চলে গেল? আপনারা লক্ষ্য করে দেখেছেন যে মেয়েটিকে চুমু দিয়েছে সেই মেয়েটির চেহারা কিছুটা রামিসার মতোই দেখতে। তাই রামিসার বাবা হয়তোবা তার মাঝেই তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন। এতে করে তিনি তার আবেগকে কন্ট্রোল করতে না পেরে সেই মেয়েটিকে চুমু দেয় এবং অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তিনি আদর করেন, যারা সবাই পড়তেন সেই স্কুলে যে স্কুলে সেই রামিসাও পড়তো। হয়তোবা রামিসার বাবার মাথায় একবারও এইরকম কোনো চিন্তাও আসে নাই সে কেন চুমু দিচ্ছে, যেই চিন্তা আজ বাঙালি তাকে নিয়ে করছে। আমরা বাঙালি কতটা নিকৃষ্ট সেটার প্রমাণ হয়তোবা আপনারা আরো একবার পেয়েছেন। যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের ভিডিওগুলো ছেড়ে বাজে মন্তব্য করছেন তাদের মন মানসিকতা হয়তোবা বিকৃত হয়ে গিয়েছে। আদারওয়াইজ একজন বাবাকে নিয়ে আপনারা কখনো এই ধরনের কোনো পোস্ট করতে পারতেন না। আপনার বিবেকে কি একবারও নাড়া দিল না? কিভাবে আমি সেই বাবাকে নিয়ে এরকম প্রশ্ন করছি যে বাবা দুদিন আগেই তার মেয়েকে হারিয়েছে? আর একমাত্র একজন বাবাই জানে তার সন্তানকে হারানোর পর কতটা কষ্ট হয়। সেই কষ্ট যেন আপনাদের বিনোদন না হয়ে দাঁড়ায়, আপনাদের কাছে অনুরোধ করব। একজন বাবা একজন সন্তানকে আদর করা যাদের চোখে যৌনাচার হয় সেই সকল মানুষগুলোই বিকারগ্রস্ত, তাদের মস্তিষ্কে পচন ধরেছে, না হলে তারা এই ধরনের কথা বলতেই পারতো না। আজ আমরা একজন রামিসাকে হারিয়েছে, আগামীকাল হয়তোবা আরেকজন রামিসার জীবন যেতে পারে যদি সে অপরাধীর বিচার করা না হয়। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান বলেছে রামিসার সেই অপরাধীর বিচার করা হবে 1 মাসের মধ্যে। আমরা সেটাই দেখতে চাই। সেটার বাস্তবায়ন আসলে কি 1 মাসে হয় কিনা সেটা দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশের মানুষ। 1 মাসের মধ্যে যদি সেই অপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয় তাহলে হয়তোবা অপরাধ কমে আসবে। আমরা এরকম একটি দিনের অপেক্ষায় রয়েছে। রামিসার বাবাকে নিয়ে কেউ আর বাজে মন্তব্য করেন না। সেই লোকটার মাথা ঠিক নেই, সে ওই চিন্তা করেও মেয়েদেরকে আদর করছে না। তার চোখে সকল মেয়ে আজ তার সন্তানের মতো, আর আপনার চোখে সে আপনার ভোগের পণ্য, যারা তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি সত্য তথ্য জানতে চান, মাটির নিচে চাপা পড়া সেই লুকানো সত্যটাকে বের করে আনতে চান, তাহলে অবশ্যই সত্যের সাথে থাকুন। আর রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রামিসার বাবা, দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের গা শিউরে উঠবে যে একজন বাবা এত নিকৃষ্ট হতে পারে। দেখুন, এই যে রামিসাকে নিয়ে বর্তমান রামিসার বাবা যে নোংরা রাজনীতি শুরু করেছে, শুধু এখানেই না, উনি যে কত বড় একটা লম্পট কিসিমের মানুষ তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমত হচ্ছে রামিসাকে কেন্দ্র করে যারা নাকি তার শুভাকাঙ্ক্ষী ধরেন কিংবা বাংলাদেশের জনগণ বিচার চাইতে আসছে, দেখুন এদিকে এই যে চুমা চারটি যে উনি দিতেছে, মানে এই মেয়েটা কতটা আসলে অস্বস্তি বোধ করতেছে। ভাবুন তো একটা, আবার কতটা অস্বস্তি বোধ করতেছে। এদিকে তিনি একের পর এক এই ধরনের চুমা তো দিচ্ছেই, এদিকে তার বাসায় যে যারা যাচ্ছে তাদেরকে আলটিমেটলি মানে এমন এমন জায়গায় হাত দিচ্ছে, মানে কি বলবো ভাই, এগুলো দেখলে আসলে কি বলবো। শুধু এখানেই না, সব থেকে যেটা আমার মানে খারাপ লাগছে সব থেকে বেশি, সেটা হচ্ছে উনি যখন আপনার জনসম্মুখের মাঝখান দিয়ে হেঁটে আসে, তার মাথায় চশমা লাগিয়ে, ঠিক তখন দেখুন তার পাশে একজন মুরব্বী, মানে তিনিও বিচার চাইতে আসছে। অনেকেই ভাবতে পারেন যে বিচারটা অ্যাকচুয়ালি কি, তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছে। উনি বারবার বলতেছিল যে ভাই, আপনার মেয়ের বিচার তো আপনি আলটিমেটলি পেয়ে গেলেন, কিন্তু যে আমার মেয়ের সাথে যে বা যারা এগুলো করেছে, ভাই আমিও বিচারটা চাই। আপনি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন, বাংলাদেশের জনগণ আপনার পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং তিনি আপনার বাসায় গিয়েছে। এই যে আপনার একটা মানে ওয়েট বর্তমান, কিংবা আপনি যাই বলেন গণমাধ্যমে সেটা মানে এক নিমিষে ভাইরাল হয়ে যায়, জনগণ আপনার পাশে দাঁড়ায়। ভাই আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না, মানে তিনি কোনো পাত্তাই দিলেন না।
তিনি কিঞ্চিত পরিমাণ কোনো পাত্তাই দিলেন না। এটা কি মনুষ্যত্ব? হ্যাঁ, উনি কি বর্তমান বিএনপির বড় নেতা হয়ে গিয়েছে নাকি? নাকি স্বয়ং প্রধানমন্ত্রী ওনার ভাই যে নাকি ওনার বাসায় গিয়েছিল, বাসায় যাওয়ার কারণে ওনার অ্যাটিটিউড বর্তমান হাই লেভেলের হয়ে গিয়েছে? এদিকে গণমাধ্যমে আপনার এমনটাও প্রকাশ করা হচ্ছে যে টাকার কাছে নিজের মেয়েকে আলটিমেটলি উনি বিক্রি করে দিলেন। মানে ওনার মেয়ের হাতে যে বর্তমান টাকা তুলে দিয়েছে বিএনপি সরকার, সেখানে জমা তো গেছিল, এই যে টাকার কাছে উনি যে বর্তমান বিক্রি করে দিল, এটা কি চারটেখানি কথা? এদিকে আপনার কমেন্টে তো ঝড়। অনেকে বলতেছে যে কিছুদিন পরে উনি টিকটক একটা অ্যাকাউন্ট খুলবে, সেখানে উনি বিএনপির রাজনীতি করবে। মানে উনি আলটিমেটলি বিএনপির একজন বড় নেতা হয়ে গিয়েছে। এই যদি হয় আমাদের বাংলাদেশের অবস্থা, ছি ভাই, ঘৃণা লাগে। শুধু আমি একা কথা বলতেছি না, এই প্রসঙ্গ নিয়ে মানে চুমা চারটির যে অস্বস্তিকর যে বিষয়টা, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষই কথা বলছে। রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রামিসার সাথে যে কাজটা করা হয়েছে, রামিসার বাবার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটির মেয়ের সাথেও সেম কাজ করা হয়েছে। রামিসার বাবা যখন গ্রামে চলে যায়, তখন এই লোকটি নওগাঁ থেকে চলে এসেছে। এই লোকটি রামিসার বাবাকে দৌড়ে দৌড়ে বলছে, ভাই আপনার মেয়ের সাথে যে কাজ করেছে আমার মেয়ের সাথেও সেম কাজ করা হয়েছে, আমি সঠিক বিচার চাই, আমার কথাটা একটু শুনুন। কিন্তু রামিসার বাবা এতটাই অমানুষ, সে এতটাই মানে ভাইরাল হয়ে গেছে, সে এখন নিজেকে মানুষ মনে করছে না। সে নিজেকে মানে প্রধানমন্ত্রী যে তারেক রহমান রয়েছে তার বন্ধু মনে করছে মেবি। এমন একটা ভাব দেখিয়ে সামনে থেকে চলে গেল রামিসার বাবা। মানে উনি হচ্ছে বালসাল, ওনার কথার কোনো মূল্য নেই। কিন্তু দেখুন, এই যে দাঁড়িয়ালার লোকটা, ওনার মেয়ের সাথেও সেম কাজটা করা হয়েছে। হয়তো ওনার মেয়ের সাথে যে কাজটা করা হয়েছে, ওনার মেয়ে হয়তো ভাইরাল হয়নি, ওনার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হয়তো ভাইরাল হয়নি, যার কারণে উনি সঠিক বিচারটা পায়নি। কিন্তু রামিসার সাথে যে কাজটা হয়েছে সেটা ভাইরাল হয়েছে বিদায় রামিসার বাবা সঠিক বিচারটা পেয়েছে। রিসেন্টলি রামিসার বাবার যে অ্যাক্টিভিটি, সেটাও কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। একটা মা কখনোই বাবার চাইতে কম ভালোবাসতে পারে না, বাবা কখনোই মায়ের চাইতে বেশি ভালোবাসতে পারে না। ঠিক আছে, তার কলিজা ফেটে যাচ্ছে, রামিসার সহপাঠীদেরকে সে আদর করছে, সে সর্বোচ্চ মাথায় হাত বুলাতে পারে, সে কেন জনে জনে ধরে ধরে গালে চুমা দিচ্ছে? আপনারা ভিডিওটাই দেখেন, দেখলে বুঝতে পারবেন। জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে। কারণ হচ্ছে এই লোকটা কোনো পুরুষকে আসলে ওইভাবে বিশ্বাস করা সম্ভব না। দেখতে পেলেন, সকল শ্রেণীর মানুষ বর্তমান এটাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, জানানোর কথা। কারণ ওনার ভিতরে বর্তমান ওনার মেয়েকে হারানোর যে সুখ, সেটি বর্তমান কাজ করছে না। স্বয়ং প্রধানমন্ত্রী ওনার বাসায় গিয়েছে, ওনার মানে অ্যাটিটিউড বর্তমান এমন হয়ে গিয়েছে যে তারেক রহমান মানে প্রধানমন্ত্রী স্বয়ং হচ্ছে ওনার বড় ভাই কিংবা ওনার খুবই ক্লোজ একজন ফ্যামিলি মেম্বার। কেমন এর জন্য বর্তমান রাস্তাঘাটে ওনার যেই চলাফেরা, যে মুভমেন্ট, ওনার যেই আচার আচরণ, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওনার মেয়ের সাথে এত জঘন্য লেভেলের একটা ঘটনা ঘটেছে। মানে আলটিমেটলি উনি নিজেকে প্রধানমন্ত্রীর আপনার খুব ক্লোজ একজন ফ্যামিলি মেম্বার ভাবতেছে, কিংবা উনি হয়তোবা দেখতে পারবেন যে ওনার যেই অ্যাক্টিভিটিস, উনি হয়তোবা রিসেন্টলি দেখতে পারবেন যে উনি বিএনপির কোনো একটা পদ পদবিতে চলে এসেছে। মানে আলটিমেটলি মেয়েকে হারানোর যে শোক, সেটি বর্তমান কাজ করছে না। ওনার ভিতরে যেটি বর্তমান কাজ করছে সেটি হচ্ছে, ভাই স্কুপ একটা পাই গেছি, বাংলাদেশের জনগণ আমার সাথে এসে পড়ছে, আর কি লাগে? হ্যাঁ, যেখান দেয় যাই সেখান দেয় মিডিয়ার মানুষ আমার সঙ্গে। আরে ভাই, এর থেকে বড় প্রপারিটি আর হতে পারে নাকি? হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে। সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছে, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিং এর শিকার হয়েছিল, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই আমি রামিসা থেকে শুরু করে আসিয়া, যারা এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক সেই দোয়া কামনা করছি।
আমি কিছু স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। ওই দিন রামিসার বাবা একটা কথা বলেছিলেন যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, এটার বিচারও হবে না, বিচার আমি কার কাছে চাইবো, এই হত্যার বিচারও হবে না। আসলে রামিসার বাবার এই কথার মধ্যে একটা ডেপথ আছে। সেই ডেপথটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটার একটা প্রতিচ্ছবি, এবং বাংলাদেশের আইন যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করে না সেটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। সাধারণ কথাটা কেন বললাম সেটা আমি পরে এক্সপ্লেইন করব। আসলে এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিয়ার যে আমরা 24-এর গণ-অভ্যুত্থানের পরে আমাদের যে সকল সংস্কার করা দরকার ছিল, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা আসলে করতে পারিনি। বাট আসলে তো প্রবলেমগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আসলে সলিউশন নিয়েও ভাবতে হবে, এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় আমাদের আসলে সেটা নিয়েও এখন চিন্তা করতে হবে। সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছেন, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই, আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। আপনার মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়, আপনি তার ফাঁসি চাইতে পারবেন, কিন্তু অন্যজনের মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে যদি হত্যা করা হয়, তাহলে সে কেন বিচার চাইতে পারবে না বা সে কেন ফাঁসি চাইতে পারবে না? যদি যদি আপনি না চান তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। আরেকটা কথা বলতে চাই, আসলে এই সকল সেন্সিটিভ ইস্যুকে আপনারা খুবই হেসে হেসে উত্তর দেন। এটার রিজন হচ্ছে কি, আপনারা আসলে জনগণকে সিরিয়াসলি নেন না। জনগণ কি পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, জনগণ কি চায়, এটা আসলে আপনারা বুঝতেই পারেন না। আসলে 24-এর গণ-অভ্যুত্থানের পরে আমি অনেক ধরনের কমপ্লেইন করেছি যে দেশে এটা লাগবে ওটা লাগবে, কিন্তু আসলে দেশের মানুষ বেশি কিছু চায় না। তারা দুইটা জিনিস চায়, একটা হচ্ছে আমি যখন রাস্তায় নামবো আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, আরেকটা হচ্ছে আমার মাথার উপর ব্রিজ ভেঙে আমার মৃত্যুবরণ করতে হবে না, আরেকটা হচ্ছে আমাদের প্রতিটা ঘরের যে নারীরা আছে তারা নিরাপত্তায় থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা এই দুইটা জিনিসই এনশিওর করতে পারছেন না। আপনাদেরকে জনগণ সংসদে পাঠিয়েছে এইসব আইন প্রণয়ন করতে, কিন্তু আপনারা এইসব আইন প্রণয়ন না করে আপনারা জনগণকে সংবিধানের পানি পড়া দিচ্ছেন, সংবিধান বোঝানোর পানি পড়া আপনারা দিচ্ছেন জনগণকে। লাস্টলি আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। আপনাদেরকে অন্য আরেকটা চিত্র দেখাই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, অলসো ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন 19 জন করে নারী এবং 12 বছরের নিচে শিশু ধর্ষণ হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে মামলার বিচার নেওয়া, এইসব ধর্ষণের মামলার কিছু ক্ষেত্রে এসব ধর্ষণের মামলা নেওয়া হচ্ছে না। একই দেশ, দুইজন নারী, কিন্তু দুইজন নারীকে দুইভাবে ট্রিট করা হচ্ছে। নো হেড টু জাইমা রহমান। আমার জাইমা রহমানের কিছু আমি জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কিছু কার্যক্রম, গতকালকে উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে চাইল্ড সেফটি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে। আমি জানতে চাই তারেক রহমানের কাছে যে তিনি কবে নাগাদ তার কন্যা, তার মেয়ে হয়েও, প্রধানমন্ত্রীর একজন কন্যা হয়েও তিনি এরকম আইনের নিড ফিল করছেন। আমি জানতে চাই তিনি কবে নাগাদ এটার আইন বাস্তবায়ন করবেন, আমরা আদৌ এটার আইন বাস্তবায়ন হতে দেখতে পাবো কিনা,
কবে দেখতে পাবো এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদেরকে দিবেন। আর যদি এরকম কোনো আইন আপনারা বাস্তবায়ন না করতে চান, না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সকল নারীদেরকে একটা করে ভিকটিম কার্ড ধরায় দিবেন। অনেক তো কার্ড দিচ্ছেন, একটা ভিকটিম কার্ড দিবেন। কারণ গতকাল 2 দিন আগে রামিসা ছিল, তার 2 দিন আগে আসিয়া ছিল। কালকে যে আমি এরকম ভিকটিমের শিকার হব না বা আমি ভিকটিম হব না, এটার কি গ্যারান্টি আপনি বলেন? সুতরাং আপনারা কবে নাগাদ এটা নিয়ে বিচার ব্যবস্থা করবেন, আপনাদের কবে বিচার করবেন, কবে কি করবেন, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদের জনগণের সামনে তুলে ধরুন। আমরা এটাই আসলে আশা করি। আদারওয়াইজ আমাদের হাতে একটা ভিকটিম কার্ড ধরা দেওয়া ছাড়া আসলে আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। বিদ্যালয়ে যেতে পারে, প্রতিটি নাগরিক তারা নিরাপদে চলাচল করতে পারে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি নারী তারা তাদের কোনো ধরনের সামাজিক সাইবার বুলিং কিংবা কোনো ধরনের সহিংসতার শিকার হতে না হয়, এবং কোনো ধরনের যারা সহিংসতার শিকার হয়েছে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতাধীন করতে হবে। যাদেরকে শাস্তির আওতাধীন আনতে হবে তাদেরকে শাস্তির আওতাধীন এনে যথোপযুক্ত বিচারের আওতাধীন আনতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ অন্যায়ের সবচেয়ে বড় প্রতিরোধ। তাই আসুন দলমত নির্বিশেষে আমরা সকলের নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতামূলক যত ধরনের কর্মকাণ্ড আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কারণ নিরাপদ নারী এবং একজন নিরাপদ কিশোরী বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে আমরা